দেব, অভিনেতা সাংসদ, তিনি বলছেন 2011 সালে শহীদ দিবসের মঞ্চে ভুল করে পাগলু গেয়ে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি গান গাইনি, দর্শকরা গান গাইতে বাধ্য করেছিলেন। ভগবানের ভালো করুক, ও একদিনে ভুল বুঝেছে। মমতা ব্যানার্জি একদিনেও ভুল বুঝলেন না। ও পাগলু ডান্স করার জন্য ক্ষমা চাইলো, আর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে পাগলু ডান্সে পা নাচানোর জন্য আজ অব্দি ক্ষমা চাইলেন না। ভালো ছেলেও মমতা বন্দ্যোপাধ্যায় শেখা উচিত কে দেখে। দোষটা বেচারা একা দেবের কেন হতে যাবে? উনি রাজনীতির কেউ নন, ওনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। উনি ভোটে জিতেছে একটা দল, ওনাকে ডেকেছে, উনি গিয়ে নাচ করে দিয়ে এসে নাচার জন্যই তো যাওয়া হয়েছে, ডেকেছিল। ও জানে কি নাচ, মঞ্চে উঠে নাচা ছাড়া? ওর কাজ করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যিনি এই 21শে জুলাই শহীদ এত কিছু বলে এত বছর রাজনীতি করলেন, যে শহীদের গল্প শুনিয়ে আপনি ক্ষমতায় এলেন, ক্ষমতা আসার পরে কি করলেন? গোটা পৃথিবীর মানুষকে দেখালেন যেও হয়। যে গুলি চালিয়েছিল সেই মনীশ গুপ্ত, যার কথায় গুলি চলেছিল সেই মনীশ গুপ্ত, আর নাকি যার উপর গুলি চালানো হয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে স্টেজে বসে ঠ্যাং দুলিয়ে পাগলু ডান্স দেখছে। গোটা পৃথিবী দেখলো, পৃথিবীর এই প্রথম শহীদ দিবসের নামে শহীদ ফেস্টিভ্যাল হচ্ছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইলে ফালতু কোথাকার দেব নাকি কি কোথাকার আছে, তারা ক্ষমা চেয়ে করবে, এটা কি আছে? আজকে স্টুডেন্ট উইকের সেলিব্রেশনের শেষ দিন ছিল ধনধন্য মঞ্চে। সেখানে যারা তৃণমূলের তারকা সাংসদ, মন্ত্রী, বিধায়ক আছেন তারা প্রত্যেকে গেছিলেন। সেখানে গিয়ে প্রত্যেকে গান গেয়েছেন। দেব গেয়েছেন ও মধু ও মধু, আই লাভ ইউ আই লাভ ইউ। হ্যাঁ, উনি মধুকে ভালোবাসবেন, তো আমাদের কি আছে? আর তৃণমূল কংগ্রেস থেকে আমরা জানি যে দেখুন, তৃণমূলের কাছে টাকা মানেই মধু। সুতরাং মানে তৃণমূলও জানে দেখুন, একদল মানুষ একটা জায়গাতে জড়ো হয় দুটো ক্ষেত্রে। এক যদি সেখানে আদর্শ থাকে, দুই যদি সেখানে মধু থাকে। তো গোটা তৃণমূল কংগ্রেস জড়োই হয়েছে মধুর জন্য। তো ও মধু আই লাভ ইউ, এটা খালি দেব না, এটা গোটা তৃণমূল কংগ্রেসেরই বক্তব্য। টাকা আমার মধু, মধুকে আমি ভালোবাসি। মুখ্যমন্ত্রী আজকে বলছেন আমি এখনো জন্মাইনি, জন্মাবো সেদিন যেদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব। দেখুন, মানে বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের নাম ইতিহাস বইতে স্থান পায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন এগুলো সত্যি হলে তো ওনার নাম আগামী দিনে ভূতের গল্পের বইতে স্থান পাবে। এগুলো মানে উনি বলে কেন, কি প্রমাণ করতে চাইছেন, কি বোঝাতে চাইছেন আমি জানি না। কিন্তু যাই হোক, ঠিক আছে, ভালো হয়েছে। না জন্মেই মানুষকে এত জ্বালাচ্ছেন, এরপরে জন্মালে আর কি করবেন কে জানে। শুভেন্দু অধিকারী আগের দিন বলেছিলেন মুখ্যমন্ত্রী বয়স 70 পেরিয়েছে, উনি কিছু ফাউল টক করে ফেলেন, তার জন্য আমাদের মাথা হেট হয়ে যায়। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমার বয়স 5 বছর বাড়ানো আছে, 70 হয়নি। দেখুন, এইগুলো না, প্রথম কথা যে কোনো রাজ্যের বিরোধী দলনেতার এইটা কাজ হতে পারে না যে মুখ্যমন্ত্রী তার বয়স কত হলো তার নিরিখে তার সমালোচনা করা। অপরদিকে আবার কোনো মুখ্যমন্ত্রীর এটা দায় হতে পারে না যে নিজেকে কচি খোকা প্রমাণ করা বয়স লুকিয়ে। এগুলো কি ধরনের রাজনীতি হচ্ছে বলুন তো? একটা বিরোধী দলনেতার এটা কাজ যে একজন মুখ্যমন্ত্রীকে এক্সেম করা, নাকি এটা মুখ্যমন্ত্রীর কাজ যে না আমাকে তোমরা অত বুড়ো ভেবো না, আমি আর একটু কম বুড়ি হয়েছি, এটা বলাটা? এটা কোনো মানে এটা সুস্থ রাজনীতি হচ্ছে? আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেও বলছি, আপনি দীর্ঘায়ু হন, আপনি শতায়ু হন, আপনাকে শুভেচ্ছা। আপনি মানে একদম সুস্বাস্থ্য নিয়ে আপনি 100 বছর বাঁচুন। আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই, কি আমরা তাতে ওরকম কোনো ব্যাপার না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনার এবং আপনার পরিবারের কত সম্পত্তি বেড়েছে, আপনার ভাইপোদের কত সম্পত্তি বেড়েছে, কিভাবে সম্পত্তি বাড়লো, আপনি তার হিসেব দিন। আপনার বয়স 2 বছর বাড়লো না 3 বছর কমলো, তাই দিয়ে আমাদের কি যায় আসে? কে জানতে চেয়েছে আপনার কাছে আপনার বয়সের হিসাব? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সিপিএম এর নামে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন। তিনি বলছেন তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তাকে লুকিয়ে লুকিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, না জানে কি সিপিএম তাকে মেরে ফেলতো। দেখুন, ওনা এই ধরনের মানে কি বলবো, এরকম বালো ফিরল কথাবার্তার কোনো মানে হয় না। উনি সিপিএম ওনাকে মেরে ফেলতো উনি বলছেন। আচ্ছা বলুন তো, গোটা বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর বিরোধী নেত্রী থেকেছেন, কোনোদিন জেল খেটেছেন? আপনি জেল ছেড়ে দিন তো লকআপের মুখ দেখেছেন কোনোদিন? আধ ঘন্টার জন্য কোনোদিন লকআপে গেছেন? এই যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের পার্টির এত নেতা, সুশান্ত ঘোষ থেকে শুরু করে, আভাস রায় চৌধুরী থেকে শুরু করে, আমাদের জিয়াদা থেকে শুরু করে, আমাদের মীনাক্ষী থেকে শুরু করে, আমাদের একের পর এক নেতা, এই আরজিকর আন্দোলন নিয়ে দেখলেন আপনাদের একের পর এক নেতা জেল খাটলো। সায়নদীপ মিত্র, মধুজা সেন রায় থেকে শুরু করে কে না জেল খেটেছে আমাদের? এত চক্রান্ত, এত মিথ্যে চক্রান্ত, মিথ্যে মামলা, সব কিছু। আর উনি নাকি বিরাট, নাকি একবারে দুর্দ্বন্দ্ব প্রতাপ বিরোধী নেত্রী ছিলেন। জীবনে কোনোদিন লকআপের মুখ দেখেছেন? 5 মিনিটের জন্য কোনোদিন লকআপের মুখ দেখেছেন? সুতরাং এই সমস্ত মানে কথা বলে আপনি হয়ে গেছে তো, আপনি নিজেকে মহান প্রমাণ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, নিজেকে অগ্নিকন্যা, বাঘিনী ফাগিনী 1000টা ব্র্যান্ডিং করে নিয়েছেন। আপনি এমন অগ্নিকন্যা যে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে গোটা বাংলায় অগ্নিসংযোগ করে দিয়েছেন। এখন আর কি নিজের ইমেজ বিল্ডিং করার জন্য এই সমস্ত ফালতু কথা বলছেন? বামফ্রন্ট সরকারের সময় আপনি একটা গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় একজন বিরোধী নেত্রীর যা যা অধিকার থাকা উচিত তার চেয়ে বেশি অধিকার নিয়ে আপনি রাজনীতি করেছেন। দিনের পর দিন রাস্তায় বসে থেকেছেন,
আপনাকে কেউ ওখানে মারধর করে তুলতে যায়নি। আপনি মিটিং করেছেন, মিছিল করেছেন, ধর্মঘট ডেকেছেন, গণতান্ত্রিক অধিকারে আপনি সেই কাজগুলো করেছেন। আপনার উপর আপনার মানে জেল খাটানো থেকে শুরু করে একটা মিথ্যে মামলা পর্যন্ত আপনার নামে কোনোদিন হয়নি। মিথ্যে মামলা কি, সত্যি মামলা হয়নি। বিধানসভা ভাঙচুর, দাঁড়িয়ে গোটা বাংলা দেখেছে আপনি বিধানসভা ভাঙচুর করেছেন। আপনার জেলে পচা উচিত ছিল, আপনাকে গ্রেপ্তার করেনি। যদি আজকে বামফ্রন্টের সমালোচনা করতেই হয় তাহলে এই খাতে করা উচিত। দাঁড়িয়ে বিধানসভা ভাঙচুর করার পরে, সরকারি সম্পত্তি ভাঙার পরে কি করে আপনি বাড়ি গেলেন, কেন আপনি জেলে গেলেন না? এই সমস্ত ফালতু গল্প শোনাচ্ছেন আপনি। আর আপনি ইউনিভার্সিটি যখন পড়তেন, আমি জানি না আপনি কোন ইউনিভার্সিটিতে কবে পড়েছেন না পড়েছেন, আপনার মার্কশিট থেকে শুরু করে আপনার বার্থ সার্টিফিকেটে 1000টা লোচা আছে। কিন্তু যদি কোনোদিন আপনি সত্যি ইউনিভার্সিটিতে পড়ে থাকেনও বা যদি ইউনিভার্সিটিতে পড়ার যে বয়সটা ছিল, আপনাকে চিনতটা কে তখন? কে চিনতো আপনাকে যে তখন মেরে ফেলতে যাবে আপনাকে? আপনি কে হরিদাস পাল যে আপনাকে তখন মেরে ফেলতে যাবে? লোকে ফালতু কথা বলে সমস্ত লোক হাসাচ্ছেন আর রাজনীতিকে একটা ছ্যাবলামি জায়গায় এনে ফেলছেন। শেষ প্রশ্ন, বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতীয় সরকারের একটা বরফ আবৃত সম্পর্ক তৈরি হচ্ছে, বর্ডারে উত্তেজনা বাড়ছে। এই সময় ভারত সরকার বলে দিল যে হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না। কি হতে চলেছে? না, কেন হাসিনাকে প্রত্যর্পণ করা হবে? সঠিক কথা বলেছে ভারত সরকার, প্রশ্নই নেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা। কেন প্রত্যর্পণ করা হবে? আর আমরা তো যতদূর জানি, যেদিন বাংলাদেশে এই ঘটনাটা ঘটলো, শেখ হাসিনা পদত্যাগ করে ওখান থেকে চলে আসলেন, সেদিন তো বাংলাদেশের সেনাবাহিনী ভারত সরকারের সঙ্গে কথা বলে তারাই তো শেখ হাসিনাকে, আমরা তো দেখেছিলাম সেনা বিমানে তো শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছিল এবং ভারত তখন তাকে গ্রহণ করেছিল। সুতরাং এমন তো নয় যে শেখ হাসিনা চোরাই পথে ভারতে লুকিয়ে লুকিয়ে চলে এসেছেন, হ্যাঁ, করে ভারতে জোর করে ঢুকে পড়েছেন। ওনাকে তো একেবারে বাংলাদেশে তখন যে কেয়ারটেকিং, তারা সেনা তখন উনি পদত্যাগ করার পরে সেনা তখন খানিকক্ষণের জন্য ওদের দায়িত্ব নিল, দেশের পরিচালনা সমিতিতে চালিকা শক্তি হলো। তো সেনাই তো ভারতের সাথে যোগাযোগ করে ওনাকে পাঠিয়েছেন। উনি আসেন আমাদের দেশে, কেন বাংলাদেশ যদি মনে করে পাঠিয়ে দাও, শেখ হাসিনাকে জেল দেবো, ফাঁসি দেবো, ভারত কোনে পাঠিয়ে দিতে হবে? আর এই প্রশ্নে আমরা দেখুন আমাদের বক্তব্য পরিষ্কার। ওই ঘটনার পরে পরের দিন অল পার্টি মিটিং ডেকেছিল কেন্দ্রের সরকার, মোদী সেখানে ছিলেন, নিজে অমিত শাহ ছিলেন, আমাদের পার্টির সম্পাদক তখন সীতারাম ইয়েচুরি গেছিলেন, রাহুল গান্ধী ছিলেন, বিরোধী দলের নেতা, দেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল। সবাই এক কথায় বলেছিল যে শেখ হাসিনাকে ভারতে রাখা হোক, ওনাকে এখানে আশ্রয় দেওয়া হোক, এবং এই প্রশ্নে আমরা ভারত সরকারের অবস্থানের সঙ্গে রয়েছি। আমরা এখনো ভারত সরকারের অবস্থানের সঙ্গে রয়েছি এবং আমরাও চাইবো যে ভারত সরকার আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট এখন আছে, এরপরে যদি ওখানে নির্বাচন হয়, নির্বাচিত সরকার তৈরি হয়, তার সঙ্গে আলোচনার মাধ্যমে দুদেশের সম্পর্ক তারা ভালো রাখুক। কিন্তু হঠাৎ করে ওরা বললো শেখ হাসিনাকে দিয়ে দাও, আমরা ফাঁসি দেবো, আর ভারত সরকার দিয়ে দেবে। উনি সারা জীবন ভারতের যে কদিন প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছেন। কেন ভারত সরকার এটা ওনাকে পাঠাতে যাবে? কেন? প্রশ্নই উঠছে না। থ্যাংক ইউ সো মাচ।